আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের টপিকের নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে সকল পরীক্ষাতে কম বেশি প্রশ্ন আসে। আমরা আজকে যেভাবে এই টপিকটাকে পড়বো, ইনশাল্লাহ ভবিষ্যতে আর কখনোই এই টপিকটা পড়তে হবে না। সেই ধরনের একটা প্রিপারেশন হয়ে যাবে। আজকের ক্লাসে বেশ কিছু চমৎকার কৌশল থাকবে। প্রথমেই আমরা জেনে নেব ভয়েস চেঞ্জ মানেটা কি। ভয়েস চেঞ্জ বলতে আমরা কি বুঝি? ভয়েস ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে বাচ্য। এটা হচ্ছে বাংলা মিনিং, বাট অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার অনুযায়ী যদি ভয়েসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তাহলে একটু কথাটাকে ঘুরিয়ে বলতে হবে। ভয়েসটা হচ্ছে একটা বাক্যের যে ভার্ব, একটা বাক্যের ভার্ব তার সাবজেক্টকে সক্রিয় বা নিষ্ক্রিয় রূপে প্রদর্শন করে, এটা হচ্ছে ভয়েস। যেমন এখানে লেখা আছে ভার্বের যেই রূপ তার সাবজেক্টকে সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে নির্দেশ করে তাকে ভয়েস বলে। আমাদের এটা চেঞ্জ করতে হবে। তার মানে আজকের কাজটা টোটালি বেসড অন, যেটা আমরা বলতে পারি, এটা হচ্ছে মূলত ভার্ব বেসড, অর্থাৎ ভার্বকে কেন্দ্র করে আজকের কাজটা। কেমন? আজকের কাজটা হচ্ছে ভার্ব বেসড। আচ্ছা, এরপর লক্ষ্য করুন, আমরা তাহলে একটু সামনে আগাই, দেখি ঘটনাটা বুঝতে পারি কি পারি না। একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। লক্ষ্য করুন, যেমন আমি বললাম আই হেল্পড, আই হেল্পড আ ম্যান, আই হেল্পড আ ম্যান। আচ্ছা দেখুন, আই হেল্পড আ ম্যান এই বাক্যটা যদি আমরা একটু অন্যভাবে লিখি, আই ওয়াজ হেল্পড বাই আ ম্যান। এখন এইখানে এই যে সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আমরা পাইলাম, এক্ষেত্রে একটু ভার্বের দিকে তাকাই, হেল্প এবং ওয়াজ হেল্পড। বাট এক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে যায়। এই যে পার্থক্যটা, সেটা কিভাবে আমরা বুঝবো, সেটা হচ্ছে একটা ব্যাপার। এক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য আপনি পাবেন। চলুন তাহলে আমরা পার্থক্যটা দেখি, পার্থক্যটা কিরকমের সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথম হেল্পড এবং পরবর্তীতে ওয়াজ হেল্পড, দুইটার মাধ্যমে তার সাবজেক্টের প্রতি একটা প্রভাব পড়ে। এই প্রভাবটা কি খেয়াল করুন। প্রথম যে বাক্যটি আছে সেই বাক্যটা দেখুন, আই হেল্পড আ ম্যান, আই হেল্পড আ ম্যান। আর দ্বিতীয়ত বলা হচ্ছে আই ওয়াজ হেল্প বাই এ ম্যান। প্রথম বাক্যে তার সাবজেক্টকে সক্রিয় দেখানো হয়েছে, আই হেল্প আ ম্যান, আমি একজন মানুষকে সাহায্য করেছিলাম। আর দ্বিতীয় বাক্যে দেখানো হয়েছে আই ওয়াজ হেল্পড বাই এ ম্যান। আই ওয়াজ হেল্প মানে আমি সাহায্য প্রাপ্ত হয়েছিলাম, আমি সাহায্য নিয়েছিলাম, আমি সাহায্য পেয়েছিলাম বাই এ ম্যান, একজন মানুষের দ্বারা। তার মানে প্রথম বাক্যে যেখানে বলা হচ্ছে যে আমি একজন মানুষকে সাহায্য করেছিলাম, বাট দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে আমি সাহায্য প্রাপ্ত হয়েছিলাম একজন লোকের দ্বারা। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে এই প্রথম বাক্যে যে সাবজেক্ট আই, এইটা কাজ করেছে, সক্রিয় থেকেছে। আর দ্বিতীয় বাক্যের যে আই, এটা কিন্তু সক্রিয় থাকে নাই। এইটা সক্রিয় থাকে নাই, এটা সক্রিয় থাকে নাই, এই আইটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট যেহেতু সক্রিয়, কেন সক্রিয়? তার ভার্বের কারণে। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এটা নিষ্ক্রিয়, কেন নিষ্ক্রিয়? তার ভার্বের কারণে। এই যে সক্রিয় এবং নিষ্ক্রিয়, সক্রিয়টাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ, আর নিষ্ক্রিয়টাকে ইংরেজিতে বলা হয় পেসিভ। এর মানে দাঁড়াচ্ছে যে বাক্যের সাবজেক্ট সক্রিয় সেই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্যের সাবজেক্ট সক্রিয় নয়, নিষ্ক্রিয়, সেই বাক্যটা হচ্ছে পেসিভ ভয়েস। এই হচ্ছে অ্যাক্টিভ এবং পেসিভ। অ্যাক্টিভ পেসিভ নিয়ে আমরা যারা খুব মাথা ব্যথা করি, মূলত টেনশন করি, এটা টেনশন করার মতো কিছু নাই। তারপরে আমরা প্রথমে যেটা পাইলাম, এই যে এক নাম্বার যে বাক্যটা, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর দুই নাম্বার যে পাইলাম সেটা হচ্ছে পেসিভ। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, আর দ্বিতীয় যে বাক্যটা আছে এই বাক্যটা হচ্ছে পেসিভ। এইটা কে কে বুঝেছেন আমাকে একটু কমেন্টে লেখেন, কমেন্টে লেখেন যে ইয়েস বুঝেছি। কমেন্টটা দ্রুত লিখে জানাবেন, বুঝেছি বুঝেছি এরকমটা লিখে জানান দ্রুত, দ্রুত গতিতে আপনাদের কমেন্ট চাচ্ছি।
একটি প্যাসিভ এর বাইরে আসলে আর কিভাবে বোঝাবো আমি জানি না, কিভাবে বোঝাবো সেটা আমার জানা নাই, বাট যেভাবে বোঝানো যায় আমি সেটা করেছি। অনেকেই বলছে যে বুঝেছি বুঝেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝেছেন মানে আপনি মনোযোগ দিয়েছেন। আমি একটি ক্লাস নেওয়ার পর যদি কেউ পূর্ণ মনোযোগী হয় তাহলে সে ইনশাল্লাহ বুঝবেই। আর যদি একটু ক্লাস করে আবার বাইরে একটু উকি মারে, ওর সাথে একটু কথা বলে, অথবা আনমনা যদি হয়, আনমনা হলে সে ক্লাসের খেই হারিয়ে ফেলবে, এটা একেবারেই স্বাভাবিক। ওকে ডান, তাহলে নেক্সটে আসি, আমরা নেক্সটে আসি, দেখি কি আছে। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে ভয়েসটাকে চেঞ্জ করা। ভয়েসটাকে চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করার তরিকাটা কি? একটা চমৎকার তরিকা আমরা দেখাবো। ভয়েস চেঞ্জ করার একটা তরিকা নিয়ে কথা হবে, সেই তরিকাটা কি ইনশাল্লাহ সেটা নিয়ে কথা হবে। আচ্ছা, এইটা পরে একটু ডান লিখুন সবাই। প্রথম এটা পরে একটু ডান লিখুন। এক নম্বর যে নিয়মটা, মেজর তিনটার মতো রুল পাবেন আপনারা। রুল ওয়ান, রুল ওয়ানে বলা হচ্ছে যে কোনো সেন্টেন্সকে পেসিভ করতে হলে প্রথমে ওই সেন্টেন্স, মানে প্রথমে একটিভ সেন্টেন্সের এসভিও চিহ্নিত করতে হবে। এসভিও, এসভিও নিশ্চয়ই আপনারা বুঝেছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কারণ এসভিও ব্যতীত অন্য কোনো অংশের পেসিভ সম্ভব নয়। এসভিও ব্যতীত অন্য কোনো অংশের পেসিভ সম্ভব নয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা ব্যতীত অন্য কোনো অংশের পেসিভ সম্ভব নয়। এসভিও ব্যতীত অতিরিক্ত কোনো অংশ থাকলে পেসিভ করার পর অতিরিক্ত অংশটি প্রিন্সিপাল ভার্বের পর বসবে। প্রিন্সিপাল ভার্বের পর বসবে। অতিরিক্ত অংশে ভার্বের বেস ফর্ম থাকলে পেসিভ বাক্যে টু প্লাস ভার্ব রূপে বসবে। আচ্ছা, দেখি তাহলে এখানে কি আছে, বোঝার চেষ্টা করব, আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব। দেখি কি আছে। ওকে, আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা পরে একটু ডান লিখুন। এরপর আমরা সমাধানে যাচ্ছি, কিন্তু সমাধানে যাচ্ছি, এরপরে সমাধানে যাব। পরে ডান লিখুন, এরপর সমাধানে যাব। তাহলে জেনে নেন, প্রথম কথা হচ্ছে, প্রথম কথাটা একটু বুঝে নেন। নাম্বার ওয়ান, প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আপনি জাস্ট খেয়াল করেন, মাত্র তিনটা অংশের পেসিভ করতে পারবেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা অংশের পেসিভ করতে পারবেন। এর বাইরে যে অংশগুলো রয়েছে সেই অংশটির পেসিভ সম্ভব হবে না। সহজ কথা। অতিরিক্ত অংশ থাকবে, সেই অংশটা আমরা কি করব? পেসিভ করার পর প্রিন্সিপাল ভার্বের পর বসাবো। যদি আমরা দেখি অতিরিক্ত অংশে কখনো ভার্বের বেস ফর্ম চলে আসে, তাহলে আমরা যে কাজটা করব, ওই বেস ফর্মটার পূর্বে একটা টু বসাই দেবো। বেস ফর্মটার পূর্বে একটা টু বসাই দেবো এবং সেটার জায়গা কিন্তু ওই প্রিন্সিপাল ভার্বের পরেই। কারণ এইখানে এক নম্বর একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা একটু দেখি, বুঝি, লেখি। খেয়াল করুন, দি ওল্ড সেইলার স এ শিপ কামিং টুয়ার্ডস দেম। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমাকে একটু বলবেন এই বাক্যটা যদি একটু দেখি, এই বাক্যের এসভিও চিহ্নিত করতে হবে। সাবজেক্ট যিনি কাজ করেছে কে? দা সেইলর, একটা অংশ। এরপর আছে স, এটা হচ্ছে ভার্ব। সটা হচ্ছে কি? সটা হচ্ছে একটা ভার্ব। স হচ্ছে ভার্ব, স হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কি? এ শিপ, মানে একটা জাহাজ সে দেখছে। স মানে দেখেছে, কি দেখেছে? এ শিপ, একটা জাহাজ দেখেছে। জাস্ট এই তিনটা অংশ কিন্তু আমরা পাই গেলাম। এখন ভাই দেখেন, এই যে কামিং টুয়ার্ডস দেম, এই অংশটির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এই অংশটির পেসিভ সম্ভব হবে না। এই অংশটির পেসিভ সম্ভব নয়, এই অংশটির পেসিভ সম্ভব নয়, এই অংশটির পেসিভ সম্ভব নয়। এই অংশটির জায়গা কোথায়? যখন আমরা এই তিনটা অংশকে পেসিভ করব, মূল ভার্বের পরেদের জায়গা। এই গেল একটা কথা। আর এইখানে যদি কোনো বেস ফর্ম থাকতো তাহলে আমরা ওই বেস ফর্মের পূর্বে একটা টু বসাই দিতাম, বাট এই অতিরিক্ত অংশে কোনো বেস ফর্ম কিন্তু নেই।
তাহলে আমরা সমাধান শুরু করব। সমাধান শুরুর পূর্বে আমাদের একটা তরিকা একটু জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা চিহ্নিত করব কয়টা অংশ? 3টা অংশ। খেয়াল করুন, 3টা অংশ চিহ্নিত করব। সেই 3টা অংশ কি কি একটু দেখে নেই। 3টা অংশ চিহ্নিত করব, জাস্ট এ মিনিট। এই যে একটার নাম হচ্ছে এস, একটার নাম হচ্ছে ভি, একটার নাম হচ্ছে ও। এই 3টা অংশ চিহ্নিত করব, রাইট? এই 3টা অংশ চিহ্নিত করব। এরপরে আসেন, এই যে 3টা অংশ চিহ্নিত করলাম, এইটাকে যে পেসিভ করব, পেসিভ করার তরিকাটাও তো আমাদের জানতে হবে। পেসিভ করার তরিকাটা আমাদের জানতে হবে, না জানলে হবে না। ভয়েস চেঞ্জ সবসময় ডান পাশ থেকে শুরু হবে। একটা কথা মাথায় রাখেন, ভয়েস চেঞ্জ শুরু হবে ডান পাশ থেকে। ডান থেকে বামে আসবেন, ডান থেকে বামে, ডান থেকে বামে ভয়েস চেঞ্জ শুরু করবেন, ডান থেকে বামে ভয়েস চেঞ্জ শুরু করবেন, ডান থেকে বামে। ডান পাশে কি আছে? ও। আপনি ওটাকে নিয়ে আসলেন, ওটাকে আপনি কি বানাবেন? ওটাকে তো আপনার বানাইতে হবে ভাই সাবজেক্ট। ঠিক আছে, বানাই নিলাম। ওটাকে সাবজেক্ট রূপে আমি ব্যবহার করব। সহজ কথা হচ্ছে ওটাকে আমি সাবজেক্ট রূপে ব্যবহার করব। ফাইন, ভালো কথা। এরপর ভার্বকে আনতে হবে। ভার্বটাকে আনতে হলে একটা কন্ডিশন অনুযায়ী আনতে হবে। ভার্বটাকে আনতে হলে এর সাথে একটা সহযোগী দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী দিতে হবে। এবং প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই পার্টিসিপল রূপে বসাতে হবে। পার্টিসিপল অর্থাৎ থার্ড রূপে বসাতে হবে। এই গেল ভার্বের বিষয়। সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট সবশেষে কে আসবে? সাবজেক্ট। সাবজেক্ট চলে এসে সে কিভাবে আসবে? সাবজেক্টটা আসতে গেলে তার একটা কথা আছে। সেক্ষেত্রে সাবজেক্ট যখন আসবে তখন তার পূর্বে একটা প্রেপোজিশন নিয়ে আসবে। আর এই সাবজেক্টটা কিন্তু আমরা এইখানে ব্যবহার করব সাবজেক্ট হিসেবে না, এইখানে ব্যবহার করব অবজেক্ট হিসাবে। যেহেতু আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব, তার মানে এই অবজেক্টিভ রূপটার পেছনে একটা প্রেপোজিশন লাগবেই। তার মানে দেখেন, একটিভ ভয়েজেও 3টা অংশ, পেসিভ ভয়েজেও 3টা অংশ। অ্যাক্টিভেও 3টা, পেসিভেও 3টা, অ্যাক্টিভেও 3টা, পেসিভেও 3টা। এটা মাথায় রাখেন। এসভিও, এটাকে কনভার্ট করলাম, ডান পাশ থেকে শুরু করব, ওটাকে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। সে কিছু নিয়ে আসবে না। ভার্বটাকে যখন আনতে যাব তখন সে বলে আমার একটা সাহায্যকারী অক্সিলারি দাও, দিলাম। এবং সে বলে আমাকে অবশ্যই থার্ড ফর্মে ব্যবহার করবা, ওকে করলাম। যখন সাবজেক্টকে অবজেক্ট বানাইতে গেলাম, সে বলছে আমার একটা গার্ড লাগবে, এই গার্ডের নাম প্রেপোজিশন, আমাকে তুমি অবজেক্ট রূপে ব্যবহার করবা। তো অবজেক্ট রূপে ব্যবহার করতে গেলে আমার পেছনে একটা প্রেপোজিশন তোমার দিতে হবে। বললাম ঠিক আছে, আমরা রাজি। এখন তাহলে আমরা সমাধান শুরু করব। কেমন সমাধান শুরু করব? আজানের জন্য একটু বিরতি থাকবে। তাহলে আমরা আমাদের কাজটা শুরু করে দেই। যেখানে থেমে গিয়েছিলাম। এসভিওটাকে কনভার্ট করে আমরা কিভাবে পেসিভে ব্যবহার করব সেই তরিকাটা আমি দেখিয়েছি। আচ্ছা, এবার আসুন তাহলে আমরা এই তরিকাটা একটু অনুসরণ করি। প্রথম কথা হচ্ছে কোনটাকে নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো ও। ও মানে কি? এশিপটাকে নিয়ে আসি। এশিপ। স, ভার্বটাকে নিয়ে আসবো। স কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। এখন স এর সাথে পাস্ট টেন্সে অক্সিলারি আছে কয়টা? পাস্ট টেন্সে অক্সিলারি আছে 2টা অক্সিলারি, ওয়াজ এবং ওয়্যার। এশিপ যেহেতু সিঙ্গুলার, তার ওয়াজ ব্যবহার করা যায়, ওয়াজ। স এর পার্টিসিপল রূপ কি? সিন, মানে স এর থার্ড ফর্ম হচ্ছে সিন। দ্য ওল্ড সেলর, এইটাকে আমি অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। প্রোনাউনের অবজেক্টিভ রূপ থাকে, আর যখন নাউন থাকে ওটার সেম রূপ। তাহলে এইটার পেছনে একটা প্রেপোজিশন লাগবে। যখন ব্যক্তি দ্বারা কোনো কাজ হয় তখন বলা হয় যে ব্যক্তি কর্তৃক কাজটি হয়েছে, সেক্ষেত্রে প্রেপোজিশন বাই বসে কমনলি। বাই দ্য ওল্ড সেইলর, বাই দ্য ওল্ড সেইলর। অতিরিক্ত অংশ কামিং টুয়ার্ডস দেম। এই কামিং টুয়ার্ডস দেম এর জায়গা হচ্ছে মূল ভার্বের পর। মূল ভার্ব কোথায়? সিন। মূল ভার্ব হচ্ছে এই সিন। তার মানে এটা হয়ে গেল। আপনারা আগেই বসিয়ে নেবেন। আমি তো যেহেতু কম্পিউটারে টাইপ করি, এক্ষেত্রে সুযোগ আছে, বাট আপনাদের তো সেই সুযোগ থাকবে না। A ship was seen coming towards them by the old sailor. এবার কথা হচ্ছে কারা কারা আমার কথাটি বুঝতে পেরেছেন, কারা কারা এই তরিকাটি বুঝতে পেরেছেন, এইটা একটু আমাকে জানাবেন। যদি বুঝতে পারেন ভালো, যদি না বুঝতে পারেন আমি আবার দেখাবো। অ্যাজ এ টিচার আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বোঝানো। আপনি যতবার ভেঙে পড়বেন ততবার গড়ে তোলাই হচ্ছে আমার দায়িত্ব, ততবারই উঠে দাঁড়াতে সাহায্য করাই আমার দায়িত্ব। সো আপনারা সংকোচ করবেন না, আমি আমার জায়গা থেকে প্রস্তুত আপনাদের হেল্প করার জন্য। ওকে।
ক্লিয়ার অর নট? আচ্ছা, এই গেল এক নাম্বারটা। এরপরে আমরা আরো কিছু প্রশ্ন সমাধান করব। একজন লিখেছেন যে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ মনোযোগ দিয়ে দেখার জন্য। মনোযোগ দিলে ইনশাল্লাহ এগুলো বোঝা কঠিন কোনো ব্যাপার না। এগুলো কঠিন কোনো ব্যাপার না, এটা মোটেও কঠিন কোনো ব্যাপার না। আর মনোযোগ না থাকলে সবই কঠিন হয়ে যাবে। ওকে, আমি রেসপন্সটা চাচ্ছি। রেসপন্সটা দিলে হয় কি, আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই। আচ্ছা, এই গেল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2-এ যাচ্ছি আমরা। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই স হিম গো টু মার্কেট। আই স হিম গো টু মার্কেট, তাহলে সহজ কথা, তিনটা অংশই আই স হিম, এই তিনটা অংশ। আমার মনে হয় যে আপনারা বুঝে ফেলছেন তিনটা অংশ এই। তাহলে হিমকে সাবজেক্ট বানিয়ে ফেললাম হি। স, সটাকে ব্যবহার করতে হলে অবশ্যই অক্সিলারি লাগবে ওয়াজ। স এর পার্টিসিপল কি? সিন, হি ওয়াজ সিন। আই, আইটা কি হয়ে যাবে? আইটা হয়ে যাবে বাই মি, ব্যক্তি দ্বারা। আর মাঝখানে এই গো টু মার্কেট অতিরিক্ত অংশ আছে। অতিরিক্ত অংশে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটার নাম হচ্ছে গো। একটা ঝামেলা আছে অতিরিক্ত অংশে, কি ঝামেলা সেটা? ঝামেলাটা হচ্ছে এটা যে বেস ফর্ম, তো এটার পূর্বে একটা টু লাগাই দিতে হবে। ইউ সিন টু গো টু মার্কেট বাই মি। আপনারা যদি 2 নম্বর বুঝে থাকেন তাহলে 3 নম্বর এবং 4 নম্বরটা করে ফেলেন। 3 4, 2 নম্বর বুঝে থাকলে 3 4 করবেন। 2 যদি হয়ে যায় তাহলে 3 4, এই দুইটা একটু দেখবেন। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা করে দেই। অলরেডি উত্তর করেছে, কেউ কেউ উত্তর করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আছে আই স হিম, ওই সেম কাহিনী। হি ওয়াজ সিন প্লেইং ফুটবল, আইটা হয়ে যাবে বাই মি। ডান। আচ্ছা, 4 5, 4 5 এই দুটো, 4 5, 4 5টা করে ফেলবেন। 4 5। আচ্ছা, অলরেডি আমরা কিছু উত্তর পেয়েছি। সময় নেই, মানে করার সময় দিতে হবে। স্টুডেন্ট থেকে আউটপুটটা বেশি নিতে হবে। অ্যাজ এ টিচার আমি কত পারি সেটা না, আমার স্টুডেন্ট কতটা গেইন করতে পারে, গ্যাদার করতে পারে, কতটা টেক করতে পারে, এটা দেখার বিষয়। দি বার্ড, দি বার্ড মেড দ্য উইন্ড, এই হচ্ছে
সাবজেক্ট বা অবজেক্ট, মানে দি উইন্ড মেড মানে ওয়াজ মেড ব্লো, ব্লো হচ্ছে বেস ফর্ম, তার মানে টু ব্লো বাই দ্য বার্ড। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হি মেড হিজ ওয়াইফ, এই অংশটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এর মানে যেটা দাঁড়ালো হিজ ওয়াইফ ওয়াজ মেড, বেস ফর্ম আছে, তার মানে টু বসাতে হবে, টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, ডান। এই হচ্ছে আশা করি দি উইন্ডোজ, দি উইন্ড ব্লো, না না, দি উইন্ডোজ মেড টু ব্লো, আমি এটা কিন্তু বলেছি। উইন্ড ব্লো তো আর হয় না, ব্লো তো ভার্ব, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এটা অতিরিক্ত অংশ, দি বার্ড সাবজেক্ট, মেড ভার্ব, অবজেক্ট হচ্ছে দ্য উইন্ড, অতিরিক্ত অংশ হচ্ছে ব্লো। তো অতিরিক্ত অংশে যখন ভার্বের বেস ফর্ম থাকে তখন সেইটা কিছু ঠিক করে নিতে হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম রূপে বসাতে হয়, জাস্ট এইটাই, আর কিছুই না। একটু জানাবেন এইবারে হয়ে যাওয়ার কথা। 4 নম্বরটা ভুল হয়ে গেছে, রাইট, 4 নম্বরটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এইবার আপনারা একটু বলেন এই 5টা বুঝলেন কিনা, এটা বুঝলেন কিনা একটু বলুন। 1 থেকে 5 সবগুলো আপনাদের কাছে শতভাগ ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাবেন, এরপরে আমরা নেক্সটটা দেখব। একটু দ্রুত জানতে চাচ্ছি। আচ্ছা, এইটা আমরা করে ফেলছি, 5টা প্রশ্ন কমপ্লিট। টু এর ব্যবহারটা, আমি আবার বলতেছি, হয়তো এই যে লেট লেট শাকিল হয়ে গেছে। আমরা বলেছি পেসিভ করার পর অতিরিক্ত অংশটি প্রিন্সিপাল ভার্বের পর বসবে, অতিরিক্ত অংশে ভার্বের বেস ফর্ম থাকলে পেসিভ বাক্যে টু প্লাস ভার্ব রূপে বসাতে হবে। এই অংশটা দেখো ভাই, এই অংশটা দেখলে আশা করি এটা হয়ে যাওয়ার কথা, আর সমস্যা হওয়ার কথা না। দেখানোর জন্য রেখে দিলাম, 1 মিনিট সময় নিলাম, আমরা 1 মিনিট সময় নিলাম। লেট শাকিল আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। লেট লেট লতিফ গ্রুপের লোকজন যারা আছে একটু ঝামেলায় পড়ে যায়। এই গেল 1 নম্বর নিয়মটা। রুল টু, রুল টু, রুল টু, রুল টু, রুল টু কি আছে একটু খেয়াল করে, রুল টুটা কি বলা হয়েছে। রুল টুটা বলা হচ্ছে যে ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট, রুল টু হচ্ছে দুটি অবজেক্ট থাকলে। আমরা একটু এটাকে ভালো করে লিখে দেই। অ্যাক্টিভ
ভয়েসে, একটি ভয়েসে দুটো অবজেক্ট থাকলে, একটি ভয়েসে দুটো অবজেক্ট থাকলে যে কোনোটি ব্যবহার করে পেসিভ করা যাবে। পেসিভ বাক্যে নোট, পেসিভ বাক্যে পৃথিবীর পর ব্যক্তিবাচক প্রণামগুলো টু বাই ফর সহকারে বসবে। এটা একটু পরে একটু ডান লিখবো আমরা, এটা একটু পরে ডান লিখবো, পরে ডান লিখবো। ডান লিখবো, এরপরে আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, কেউ কেউ ডান লিখে ফেলছে। এবার তাহলে একটু খেয়াল করি। একটি বাক্যে, একটি বাক্যে মানে একটি ভয়েসে দুটি অবজেক্ট থাকলে যে কোনোটি ব্যবহার করে পেসিভ করা যাবে। ভেরি গুড। সেক্ষেত্রে বলা হচ্ছে পেসিভ বাক্যে পি3 প্রিন্সিপাল ভার্বের পর ব্যক্তিবাচক প্রোনাউনগুলো টু ফর বাই সহকারে বসে। সেক্ষেত্রে এই যে আমরা দুটো থাকলে যে কোনোটা ব্যবহার করতে পারবো, এক্ষেত্রে কিছু একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমরা অবশ্যই মিট করে ফেলি, সমস্যাটা মিট করে ফেলি। দেখি কিভাবে মিট করা যায়। যেমন এখানে খেয়াল করেন, হি বট মি এ পেন, হি বট মি এ পেন, এই যে মি এ পেন দুটোই অবজেক্ট, হি বট মি এ পেন দুটোই অবজেক্ট। কাকে কিনে দিয়েছে? আমাকে। কি দিয়েছে? একটা কলম দিয়েছে। তার মানে আপনি যে কোনোটাকে ব্যবহার করে পেসিভ করতে পারবেন। যদি ব্যক্তিকে ব্যবহার করেন, ওকে ফাইন, তাহলে আমরা মিটাকে নিয়ে আসলাম, মিটাকে সাবজেক্ট হিসেবে বসালে কি হয়? মিটাকে সাবজেক্ট হিসেবে বসালে অবশ্যই আই হয়ে যাবে। বট, বটকে আমরা একটু পেসিভ করি, বটকে পেসিভ করলে কি হয়? ওয়াজ বট, ওয়াজ বট, আই ওয়াজ বট। এরপর বাদ রইল কি? একটা অবজেক্ট ব্যবহার করেছি, আরটা অতিরিক্ত অংশে থেকে গেছে, এটা মূল ভার্বের পর বসাই দিলাম, পেন। এরপর হচ্ছে হি, হিটা উপাসে অবজেক্ট হিসেবে ব্যবহার করব, তার মানে তার পূর্বে একটা প্রেপোজিশন লাগবে, সেটা বসাই দিলাম, আই ওয়াজ বট এ পেন বাই হিম, আই ওয়াজ বট এ পেন বাই হিম। এখন যদি আপনি এটাকে অন্যভাবে ব্যবহার করেন, মানে বস্তুটাকে নিয়ে আসেন, তাহলে কি হবে? এ পেন, পেন ওয়াজ, এ পেন ওয়াজ বট, এ পেন ওয়াজ বট। এখন তাহলে কি রইল? মি রয়ে গেল। এই মিটাকে যখন ব্যবহার করতে যাবেন মূল ভার্বের পর, তখনই সমস্যাটা, তখন টু ফর বাই এটা ব্যবহার করতে হবে। এইখান থেকে আপনার একটা নিতে হবে। তাহলে টু কখন? টু হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। ফর কখন? যখন ফরের অর্থ কি? জন্য, যদি জন্য বোঝায়। বাই কখন? যখন দ্বারা বোঝাবে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে এ পেন ওয়াজ বট, একটা কলম কেনা হয়েছিল, বট মি, বট বট আমার জন্য, আমার জন্য, যেহেতু জন্য তার মানে ফর, ফর মি। আর যথারীতি ওই হি হয়ে যাবে বাই হিম। এ পেন ওয়াজ বট ফর মি বাই হিম, এ পেন ওয়াজ বট ফর মি বাই হিম, এ পেন ওয়াজ বট ফর মি বাই হিম। দ্যাটস ইট। তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি এইটাকে ব্যবহার করেন, প্রথমটাকে ব্যবহার করেন। এই প্রথমটা ব্যবহার করলে আর এইগুলো, এই যে টু ফর বাই ব্যবহারের ঝামেলা থাকবে না। টু কখন? আদান প্রদান। ফর কখন? যদি জন্য বোঝায়, কারো জন্য। বাই কখন? কারো দ্বারা। টু হচ্ছে কাউকে দেওয়া, টু মানে কি? দেওয়া নেওয়া, কাউকে দেওয়া টু। কারো জন্য বোঝালে ফর, কারো দ্বারা বোঝালে বাই। 6 নম্বর প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাবেন, এরপরে আমি সামনে যাব। হয়ে গেছে, রাইট? এক্স্যাক্টলি হয়ে গেছে। তাহলে আমরা নেক্সটে যেতেই পারি। এক মিনিট আপনাদের জন্য সময়, ভেবে দেখেন। কি বললাম ভেবে দেখেন। আমি একা বকবক করে গেলাম, সেটা কোনো কাজে আসবে না।
আপনারা চাইলে একটু কাজ করতে পারেন, 7টা করে ফেলেন, 7 8 করে ফেলেন, 7 8 করে ফেলেন। 7 8 দুটোই করবেন। এরপরে আমি কথা বলতেছি, আপনাদের কমেন্ট বক্সে আমার নজর। আচ্ছা, অনেকেই করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কাজটা শুরু করি। উম, এই যে 7, হি গেভ মি রোজ, তাহলে মি এবং রোজ দুটো অবজেক্ট, মি রোজ দুটো অবজেক্ট নিয়ে আসলাম। আমাদের ভালো হচ্ছে মিটাকে নেওয়া। আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন অতিরিক্ত হয়ে গেল এ রোজ, মূল ভার্বের পর বসাই দিলাম বাই হিম। আর এটাকে যদি আমরা এ রোজ নিয়ে করি, তাহলে এ রোজ ওয়াজ গিভেন টু, গিভেন টু মি বাই হিম, বাই হিম, ডান। অনেকের সাথে মিলে যাবে, মিলে গেল। আচ্ছা, এরপরে আসি, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে অবজেক্ট হচ্ছে হিম, ক্যাপ্টেন কিন্তু অবজেক্ট না, হিমটাই অবজেক্ট, ক্যাপ্টেন অতিরিক্ত অংশ। হি ওয়াজ ইলেক্টেড, অতিরিক্ত অংশটা বসাই নেই, ক্যাপ্টেন, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। আবার কেউ ক্যাপ্টেন দিয়ে করতে চাইেন না, তাহলে কিন্তু বিপদ আছে। এরপর আসছে 9, 9 যেটা আছে, উই কল্ড হিম এ ফুল, ওই সেম কাহিনী, হিম হচ্ছে অবজেক্ট, হি ওয়াজ কল্ড, হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস। আচ্ছা, এইবার বলেন দেখি আপনারা বুঝছেন কিনা এটা। হি ওয়াজ কল্ড আ ফুল বাই আস, হি ওয়াজ কল্ড আ ফুল বাই আস, সবগুলো হইলো কিনা? মানে এখানে কোনো ম্যাজিক আছে? মানে এই যে ভয়েস চেঞ্জটা হাতের মুঠোয় চলে আসলো কিন্তু, বলেন দেখি সবাই। এর চাইতে ইজিয়েস্ট ওয়েতে করার কোনো সুযোগ আছে? আপনারাই বলেন, বিচারের ভার আপনাদের কাছেই দিলাম। এর চাইতে সহজে করার কোনো তরিকা আপনাদের জানা আছে কিনা?
1 মিনিট সময় দিলাম। ক্লিয়ার, ক্লিয়ার লিখেছে। না, না নেই, না নেই, ইয়েস, এটাই সত্য। মানে এর চাইতে আপনি একটু দেখুন তো, একাডেমিক লাইফে যদি এইভাবে আপনাকে পড়ানো হইতো তাহলে নিশ্চয়ই মনে থাকতো এটা। রাইট। আচ্ছা, তাহলে এইবারে আমরা রুল 2 শেষ করলাম, রুল 3 তে যাব। রুল 3 তে যাব। 3 তে গেলে আহ, আমাদের মেজর 3টা নিয়ম হয়ে যাবে। রুল 3, রুল 3। আচ্ছা, রুল 3 এখানে নিয়মটা কি বলা হয়েছে? একটি ভয়েসে ফ্রেজাল ভার্ব থাকলে পেসিভ ভয়েসে উহা একত্রে থাকবে। আচ্ছা, ফ্রেজাল ভার্ব আপনারা বোঝেন কিনা? ফ্রেজাল ভার্ব এই টার্মটা বোঝেন কিনা? ফ্রেজাল ভার্ব এই টার্মটা বোঝেন কিনা একটু দেখি। ফ্রেজাল ভার্ব এর মানে কি? ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে ভার্ব প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস প্রেপোজিশন। এটা একটা অর্থ, ভিন্ন অর্থ দেবে। ভার্ব প্লাস প্রেপোজিশন এটা হচ্ছে ভিন্ন অর্থ প্রকাশ করবে। এটা হচ্ছে মূল ব্যাপার, হচ্ছে আক্ষরিক অর্থ প্রকাশ করবে না। এটা হচ্ছে রূপক অর্থ প্রকাশ করবে। রূপক অর্থ মানে ভিন্ন অর্থ দেবে, ভিন্ন অর্থ, ভিন্ন অর্থ, সহজ কথা হচ্ছে ভিন্ন অর্থ দেবে। ভিন্ন অর্থ প্রকাশ করবে, প্রকাশ করবে, করবে। ভিন্ন অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এইবার আসেন, এইখানে কল মানে কি? ডাকা, কলন কিন্তু সাক্ষাৎ করা। এই যে কলন। আবার দেখুন এই যে লুক মানে তাকানো, লুক আপনার দেখাশোনা করা। লাফ এট, লাফ মানে হাসা, লাফ এট উপহাস করা। কেইম বাই, কেইম বাই, কেইম বাই মানে পাওয়া। কেইম বাই মানে হচ্ছে পাওয়া। এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে একটু জানান। নেক্সটে আমি কথা বলতেছি ফ্রেজাল ভার্বটা ক্লিয়ার কিনা, ফ্রেজাল ভার্ব। একটু জানাবেন, একটু দ্রুত 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 গতিতে, দ্রুত গতিতে জানাবেন। এরপরে আমি সামনে যাব। এইগুলোকে একত্রে রাখতে হবে, অর্থাৎ এইটা আপনি যখন পেসিভ করবেন এটাকে খণ্ডিত করতে পারবেন না। বলা হচ্ছে যে একটিভ ভয়েসে ফ্রেজাল ভার্ব থাকলে পেসিভ ভয়েসে উহা একত্রে থাকবে, ওটাকে খণ্ডিত করা যাবে না, ওটাকে ভাঙা যাবে না। মূল কথা হচ্ছে ওটাকে ভাঙা যাবে না, ভাঙা যাবে না। তাহলে এবার আসুন আমরা একটু করে দেখি। এইটা যদি করি তাহলে আমাদের এখানে কি আছে? হি কল্ড অন মি স্টারডে, তাহলে মি হচ্ছে আমার অবজেক্ট, মিটাকে অবজেক্ট পেয়ে গেলাম। এইটা আমরা সাবজেক্ট বানাবো, মি হয়ে গেল আই। কল্ড অন পাস্ট টেন্স, তার মানে আই ওয়াজ কল্ড অন, আই ওয়াজ কল্ড অন। কলন কিন্তু থেকে গেল, আই ওয়াজ কল্ড অন। আচ্ছা, এরপর অতিরিক্ত অংশ ইয়েস্টারডে মূল ভার্বের পর বসিয়ে দিলাম, আই ওয়াজ কল্ড অন ইয়েস্টারডে। আর হিটাকে যখন অবজেক্ট বানাইতে পেলাম তখন হচ্ছে এটা বাই হিম হয়ে গেল, হি হয়ে গেল বাই হিম। মাই আঙ্কেল লুকস আফটার মি, তার মানে মিটা হয়ে যাবে কি আই, লুকস প্রেজেন্ট টেন্সে, তার মানে এম, আই এম লুকড আফটার। এরপর হচ্ছে মাই আঙ্কেল, মাই আঙ্কেলের ক্ষেত্রে কি হবে? বাই মাই আঙ্কেল, বাই মাই আঙ্কেল। এইটুক পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এইটুক পর্যন্ত বুঝছেন কিনা সেটা জানান। এরপরে আমরা আসতেছি নেক্সট, নেক্সট স্টেপে আসতেছি।
হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমরা এটা একটু কাজ করি। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, হিমটা হয়ে যাবে হি, লাফড ওয়াজ, LAUGHED, লাফড অ্যাট, বাই অল হিজ ফ্রেন্ডস। এখন এইখানে প্রবলেমটা কোথায়, ওয়ার লাইজ দ্য প্রবলেম, যেখানে আমরা ধাক্কা খেতে পারি। যেমন খেয়াল করেন, এই আফটারের পরে কিন্তু আবার বাই আসছে, দুটো প্রেপোজিশন পাশাপাশি। দেখুন, এটের পরে কিন্তু আবার বাই আসছে, দুটো প্রেপোজিশন পাশাপাশি। আবার এই যে খেয়াল করবেন, এইখানে যদিও আসে নাই, আই ওয়াজ কল্ড অন, এখানে বাইটা পরে আসছে, যেহেতু একটা অতিরিক্ত অংশ ছিল সেটার জন্য। তাহলে এই যে দুটো প্রেপোজিশন পাশাপাশি বসলো, এইটা দেখে আবার আপনারা কেউ খেই হারিয়ে ফেলবেন না, ভয় পাবেন না। এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি অ্যাকর্ডিং টু নিয়ম যাবেন, বাকিটা আল্লাহ ভরসা। অ্যাকর্ডিং টু নিয়ম যাবেন, বাকিটা আল্লাহ ভরসা। আমি যেইভাবে বলছি আপনি সেইভাবেই করবেন। ওকে, এরপর আসেন তাহলে এইখানে 13 নাম্বার, 13 নাম্বার যেটা আছে, খেয়াল করেন, গো বাই মানে হচ্ছে মেনে চলা। 13 নাম্বারটা আমরা করি। 13 নাম্বার কি আছে, আই কেম বাই দ্য নিউজ অফ হিজ সাকসেস। তাহলে কি লিখবো, অবজেক্ট কি, দি নিউজ অফ হিজ, SUCCE সাকসেস, দ্য নিউজ অফ হিজ সাকসেস, কেম বাই পাস্ট টেন্সে, তার মানে ওয়াজ, কেমের পাস্ট ফর্ম কি, কাম, বাই, আই কি হবে, বাই বি। এইখানে কারো কি একটু ধাক্কা লাগলো নাকি? এখানে কিন্তু দুটোই হবে, কাম বাই বাই হবে। এখানে অনেকে একটু মানে চোখ কপাল উঠে যাওয়ার মতো অবস্থা, কি ব্যাপার, এটা হইলো কেন? এটা হতে পারে। অন্য প্রিপোজিশন বসতে পারলে বাই সাথে দুইবার বসলে অসুবিধা কি? আচ্ছা, এবার আসেন দ্য রুলস অফ রিলিজিয়ন, রুলস অফ রিলিজিয়ন, দ্য রুলস অফ রিলিজিয়ন, রুলস অফ রিলিজিয়ন, রুলস প্লুরাল, আর গো হয়ে যাবে কি, গন বাই, গো বাই গন বাই, উই মানে বাই আস। আবার দেখেন এই গন বাই বাই, এইটা আবার কেউ মনে করে না যে অতিরিক্ত আছে। এবার বলেন দেখি, আপনাদের মতামতটা জানতে চাই। এটা নিয়ে কেউ ভয় পাইছেন কিনা যে বাই কেন দুইবার হইলো? আবার এটাকে বাই, একটা বাইকে আবার বাই দিছেন কিনা, যে বাই দিলাম একটা বাই নাই? 100% ভুল হবে। বাই স্কোয়ার দিয়েন না আবার কেউ, বাই স্কোয়ার করে দেই, স্কোয়ার মানে দুইবার, সেটা কেউ করেন না, তাহলে কিন্তু ভুল হবে। আপনাদের কাছ থেকে শতভাগ কমেন্ট চাচ্ছি, যে কি বললাম, যেটা বললাম এটা মাথার ভিতর গেছে কিনা। আমি কিন্তু খুব সহজে, ভয়েসটা খুব সহজে বললাম। আপনি হয়তো অনেকেই স্বীকার করবেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে ইউ লার্ন দ্য ভয়েস চেঞ্জ। অনেক স্বীকার করতে বাধ্য হবে, আমি জানি না স্বীকার করবে কিনা, বাট আমি নিজেও যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো করতে গিয়ে প্রচুর বিপদে পড়েছি। বাট এরপর নিজে থেকে চেষ্টা করলাম যে এটাকে কিভাবে, হাউ টু মেক ইট ইজিয়েস্ট, কিভাবে এটাকে সবচেয়ে ইজি করা যায়। করতে করতে, গবেষণা করতে করতে হয়ে গেছে।
নাকি ভুল বললাম, নাকি বাড়িয়ে বললাম? ইজিয়েস্ট ওয়ে মনে হয় না? দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, নেক্সটে আসি আমরা। এইখানে ইউজ অফ প্রেপোজিশন, এখানে কিছু ব্যাপার আছে, আমরা সেই ব্যাপারগুলো ইনশাল্লাহ একদম ক্লিয়ার করে দেবো, নো প্রবলেম অ্যাট অল। ইনশাল্লাহ আপনারা পারবেন, অসুবিধা হবে না, এটা আপনারা পারবেন। আচ্ছা দেখি তাহলে এটা কি আছে। ডাবল ডাবল যেটা, সেটা একটু আমরা চেষ্টা করতেছি, মুখস্থ করতে হবে। আর সাধারণত কোনো কাজ ব্যক্তি কর্তৃক করা হয়েছে বোঝাতে বাই বসে, আর কোনো কিছু দ্বারা করা হয়েছে বোঝাতে উইথ বসে, তবে এর ব্যতিক্রম আছে। তাহলে ব্যক্তি, এই যে বাই এবং উইথ, এই দুটার ব্যবহার কিন্তু এটা হচ্ছে যেটা বলবো যে কমন ইউজ, সাধারণ ব্যবহার। বিশেষ ব্যবহারগুলো আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো ইনশাল্লাহ। সাধারণত কোনো কাজ ব্যক্তি কর্তৃক করা হয়েছে বোঝাতে বাই, আর কোনো কিছু দ্বারা, বন্দুক দ্বারা, অস্ত্র দ্বারা করা হয়েছে সেটা কিন্তু উইথ। যেমন দ্য ফ্লাই ওয়াজ কিল্ড আই স্টিক করিম। এখন এইটাকে যদি আমরা একটু প্রেপোজিশন যুক্ত করি, দ্য ফ্লাই ওয়াজ কিল্ড, মাছিটা মারা হয়েছিল, উইথ এ স্টিক, একটা লাঠি দ্বারা, উইথ এ স্টিক। আর যখন করিমের কাছে আসে, আমরা আসলাম, তখন কিন্তু বাই করিম, তখন কি হয়েছে, এটা কিন্তু বাই করিম হয়ে গেছে। খেয়াল করেন। এরপরে দেখেন, এইখানে কিছু আছে ফিক্সড প্রেপোজিশন, নোনের পরে টু বসে, বাই বসে। এরপরে কখন টু কখন বাই এটা বলবো। মার্ভেলের পরে অ্যাট, ব্রাইটেনের পরে অ্যাট, শকের পরে অ্যাট, কন্টেইনের পরে ইন, ইম্বোডিয়ার পরে ইন, সাইজের পরে উইথ, ফিলের পরে উইথ। এগুলো মুখস্থ রাখা যাবে না ভাই, এগুলো মুখস্থ রাখা যাবে না, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। বলেন দেখি যাবে কিনা। এটা মুখস্থ রাখতেই হবে, কোনো উপায় নাই। পারবেন কিনা বলেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন, বুঝছি, ইনশাল্লাহ পারা যাবে। আমি শুধু এখানে বলি, নোনের পরে টু বসে স্বাভাবিকভাবে, আর নুনের পরে বাই বসে প্রবাদ বাক্যের ক্ষেত্রে, নোনের পরে বাই বসে প্রবাদ বাক্যের ক্ষেত্রে, নোনের পরে বাই বসে। আচ্ছা, তাহলে এইখানে আমরা নোনের ক্ষেত্রটা একটু দেখি, বাকিগুলো তো কোনো ঝামেলা নাই। নোনের পরে হি ইজ নোন টু মি, এটা নো প্রবলেম। বাট যখন বলছে এ ম্যান ইজ নোন দ্য কোম্পানি হি কিপস, তখন কিন্তু নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তার মানে যদি প্রবাদ বাক্য হয় তাহলে নোনের পরে বাই, আর প্রবাদ বাক্য যদি না হয় তাহলে সেক্ষেত্রে নোনের পরে টু হবে। এটা কিন্তু খুব চমৎকার একটা ফ্যাক্টর। আর এইখানে আসেন, অক্সিলারি ভার্বের ব্যবহারটা আপনারা নিজেরাই শিখে নেবেন, আমি শীটটা দিয়ে দেবো। অক্সিলারি ভার্বের ব্যবহারটা আপনারা নিজেরাই শিখতে পারবেন, সমস্যা হবে না, ইনশাল্লাহ সমস্যা হবে না। এইখানে একটু দেখেন যেটা আছে, অ্যানয়, প্লিজ, ওরি, সারপ্রাইজ, স্যাটিসফাই। এই ভার্বগুলো হচ্ছে মানুষের আবেগের সাথে,
আবেগের সাথে জড়িত। আবেগ, আচরণ, কাজ। আবেগ, আচরণ, কাজ এটার সাথে জড়িত। তো এক্ষেত্রে অ্যানয়, প্লিজ, ওরি, স্যাটিসফাই এগুলোর পর যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসাবেন। আর এগুলোর পর যদি ব্যক্তি না থাকে, তার আচরণ থাকে, তার কাজ থাকে, তাহলে অ্যাড বসাবেন। অ্যানয়, প্লিজ, ওরি, সারপ্রাইজ, স্যাটিসফাই এগুলোর পর যদি ব্যক্তি পান তাহলে উইথ বসাবেন। ব্যক্তি না পেয়ে যদি ব্যক্তির আচরণ পান, ব্যক্তির কাজ পান, তাহলে অবশ্যই অ্যাড বসাবে। যেমন এখানে খেয়াল করুন। আর এগ্রির ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আই এম স্যাটিসফাইড, যেহেতু এরপরে আছে কি ব্যক্তি আছে, তার মানে উইথ। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম। আই এম স্যাটিসফাইড হিজ অ্যাটিচিউড, তাহলে স্যাটিসফাইড অ্যাট হিজ অ্যাটিচিউড, স্যাটিসফাইড অ্যাট হিজ অ্যাটিচিউড গেল এটা। এই দুটা আপনারা বুঝে ফেলছেন। আর এগ্রির ক্ষেত্রে মোটমাট আমরা তিনটা পাই, এগ্রি টু পাই, এগ্রি অন পাই, এগ্রি উইথ পাই। তাহলে এইটা আমি ক্লিয়ার করি যে এগ্রির পরে টু বসে কখন, যদি সামনে এগ্রি টু প্রপোজাল, এগ্রি টু প্রপোজাল, যদি এগ্রি এরপরে আপনি প্রপোজাল পান তাহলে এগ্রি টু প্রপোজাল, আর পয়েন্ট পাইলে অন পয়েন্ট, এগ্রি অন পয়েন্ট, আর ব্যক্তি হলে এগ্রি উইথ পার্সন। তাহলে তিনটা বিষয় খেয়াল করেন, এগ্রি টু প্রপোজাল, এগ্রি অন পয়েন্ট, আর এগ্রি উইথ পার্সন। আমি এখানে দেখাচ্ছি, আই এগ্রিড উইথ হিম, এরপরে কি আছে, ব্যক্তি আছে, সরাসরি পার্সন আছে, উইথ ইস প্রপোজাল। প্রপোজাল হলে এগ্রির পর টু হয়, যদি পয়েন্ট হয় এগ্রি অন পয়েন্ট। এই হচ্ছে প্রেপোজিশনের যে ব্যবহার সেইটা, প্রেপোজিশনের যে ব্যতিক্রম কিছু ব্যবহার সেইটা। ওকে, ক্লিয়ার অর নট? জানাতে হবে ক্লিয়ার অর নট। আর এরপরে খেয়াল করেন এখানে ভার্বের, অক্সিলিয়ারি ভার্বের যে ব্যবহারগুলো রয়েছে সেটা আপনারা একটু দেখবেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের জন্য সহজ করার। ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি কি কি হবে, সিঙ্গুলার প্লুরাল। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার প্লুরাল। পারফেক্টের ক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট তো আর হবে না, মানে পারফেক্ট কন্টিনিউয়াস তো হবে না, ভয়েস চেঞ্জ হয় নয়টার। এই হচ্ছে ব্যাপার। অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো আপনারা নিজেরাই শিখে নেবেন। আর আমি প্রেপোজিশনের যে ব্যাপারটা সেটা বলে দিলাম। এখন এই প্রেপোজিশন নিয়ে কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।